আচ্ছা, তোদের তুই ওটা পাঠা, আমি দেখছি। তাড়াতাড়ি পাঠাবি, এদিকে জাভাস্ক্রিপ্টটাও স্টার্ট করবো। স্যার, হুম। হ্যাঁ, ধরো। একদম এরম ভাবে পাঠাই পুরোটা। Extract code। সিএসএসটা কোথায়? সিএসএস অ্যাটাচ হচ্ছে না কেন? সিএসএস অ্যাটাচ করিসনি? কি ভুল করেছিস যে ওখানে ইয়ে কাজ করছে না, সিএসএস কাজ করে? তোরটাতে সিএসএস কাজ করছে? কি রে আকাশ, সিএসএস কাজ হ্যাঁ করছে? স্যার, আমার তো আমারটাতে কাজ করছে তো। তোরটাতে কাজ করছে, এখানে কাজ করছে না, কারণ কি কে বলতে পারবি? এখানে সিএসএসটা কাজ না করার কারণ কি? এখানে স্ল্যাশ কেন এলো? স্ল্যাশটা কেন? স্ল্যাশ হবে না তো এখানে। প্রথম কথা হচ্ছে স্ল্যাশ হবে না, ফার্স্টে স্ল্যাশ হবে না। যখন ডাইরেক্ট কোনো ইয়েকে তুই কি বলে, ডাইরেক্ট কোনো ফোল্ডারকে অ্যাক্সেস করছিস, তাহলে ফার্স্ট হচ্ছে ফোল্ডার নেম। এরপর এখানটা তো সাজানো হয়েছে, ঠিক আছে, তাহলে এর ওপরটা ইমেজটা এলো না কেন? আচ্ছা, লোগোটা এসছে এখানে। আমার ডিজাইনটা তো এরকম ছিল না, এখানে তো একটা ইয়ে ছিল। এটাই তো হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। প্র্যাকটিক্যাল কাজ করা আর আদার্সগুলোর মধ্যে তো ডিফারেন্স আছে। তাহলে এটা তো ইয়ে করলো না কেন, কাজ স্যার, করলো না কেন? স্যার আমার ব্যাকগ্রাউন্ড এসছে তো। এখানে কোথায় আসছে? তারপরে সিএসএস এ গোলমাল আছে আবার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে স্ল্যাশ ইমেজেস লিখছিস, স্ল্যাশ ইমেজেস হবে না, এটা হবে ডট ডট স্ল্যাশ, তারপর ইমেজেস। কারণ হচ্ছে যখন তুই সিএসএস এ লিখছিস, সিএসএস একটা ফোল্ডারের ভেতরে আছে। হ্যাঁ দেখ, বাট এটা কিরকম ঘেটে গেছে দেখেছিস? এখানে একটা জিনিস মনে রাখবি, আমি ডিজাইনটা তোকে দিয়েছি সেটা হচ্ছে 1900-তে, এখানে কিন্তু জিনিসটা 1900-তে নেই। এখানে তুই যেটা দেখছিস তোর স্ক্রিন সাইজ হচ্ছে সামথিং খুব সময় 1400। সেম প্রবলেম, তোর যে প্রবলেমটা হচ্ছিল একই প্রবলেম দেখ। এখানে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে করলে হবে না, ইমেজটাকে তো ডাইরেক্ট ইয়াতে রাখতে হবে, ইমেজটাকে ডাইরেক্টে রাখতে হবে। ঠিক আছে, তুই যেটা ব্যাকগ্রাউন্ডে ফেলেছিস ওটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, আমাকে এটা তোর ডাইরেক্টে ফেলতে হবে, এখানে ডাইরেক্ট। অর্থাৎ এইখানটা যেটা একটু আলাদা হবে স্ট্রাকচারটা, এই পার্টগুলোকে আমি আপাতত আলাদা করছি। ঠিক আছে, ট্যুর সেকশন, এ সেকশন এটা থাক, এটা যেমন পড়ে আছে থাক। দেখ এইখানকার স্ট্রাকচারটা দেখ, এটা HTML5 ইউজ করছিস, অতএব HTML5 এর কোড দরকার। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে যেটা তো স্ট্রাকচার হবে সেটা একটু আলাদা হবে। ফার্স্ট হচ্ছে আমার হেডার,
এইচটিএমএল এর মধ্যে আমি লিখবো এখানে হেডার, ঠিক আছে? আমি তো স্টাইলগুলোকে রাখছি, জাস্ট আমি একটু অল্টার করব। হেডার হলো, হেডারের মধ্যে আমার কিছু দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার ফালার কিছু দিতে হবে না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এসব কিছু দেওয়ার দরকার নেই এখানে, এটা কোনো কাজে লাগবে না। এখানে যাও, হেডারের মধ্যে ফার্স্ট আগে একটা সেকশন, যে সেকশনটার মধ্যে আমি ফেলছি, ক্লাস দিচ্ছি এখানে ব্যানার, ব্যানারের মধ্যে আমি ইমেজটা ফেলে রাখছি, আইএমজি স্পেস এসআরসি ইমেজেস স্ল্যাশ ও বিচ্ছিরি বিচ্ছিরি। আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, এ কি, এদের এদের কাজও শেষ হবে না, মাথা খারাপ করে দেয়। ব্যানার ডট জেপেগ, ব্যানার, ঠিক আছে? এইখানে এবার আমরা সিএসএসটাতে যাব। বিরক্তিকর পুরো, এদের কাজও আর শেষ হয় না। আমাদের কাছে বেশি আওয়াজ আসেনি, চাপ নেই। ব্যানার আইএমজি, ঠিক আছে? ব্যানার আইএমজি হচ্ছে উইথ 100%, হাইট অটো, দেখ পুরো জিনিসটা এরকম আসবে, ইমেজটা দেখ 100% ইয়েতে হয়ে থাকছে, ঠিক আছে? এইবার আয় ফার্স্ট, আচ্ছা এইবার হচ্ছে হেডারটা, এই হেডারটাকে শুধু আমি এখানে পজিশন রিলেটিভ করে রাখো। এবার ফার্স্ট হচ্ছে এই টপের ইয়েটা, টপ সেকশনটা পড়বে আমার, এটা টপ সেকশন হাইট হচ্ছে 76 পিক্সেল। তাহলে হেডারের মধ্যে ব্যানার চলে গেল, এখানে সেকশন, ব্যানারটাকে তুই পরে রাখ, তাতেও কোনো অসুবিধে নেই। সেকশন, এখানে ক্লাস রাখ, টপ, টপের মধ্যে এ স্পেস, এখানে হচ্ছে ফিগার, ঠিক আছে? ফিগারের মধ্যে ক্লাস দাও লোগো, লোগোর মধ্যে এ স্পেস এইচটিএফ ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? এখানে আইএমজি স্পেস এসআরসি, লোগোটার ইয়ে কি রেখেছিস, ফাইল নেম কি আছে? এটা লোগো, ঠিক আছে? ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, অল্ট
ঠিক আছে, এটা পড়লো। এবার এইটা পড়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কন্টেনারের ক্লাসটা দিতে হবে। তো কন্টেনারটা বানিয়েছিস? কন্টেনার তো বানানো নেই। কন্টেনার উইথ 98% ম্যাক্স উইথ, দেখ কন্টেনারটা অ্যাকচুয়াল হচ্ছে আমার এইখান থেকে এইটা, তাহলে এইটা হবে ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ হচ্ছে দেখ 1631, তাহলে ম্যাক্স উইথ হচ্ছে 1631 পিক্সেল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কন্টেনারের উইথ। তাহলে কন্টেনার উইথ বাকিটা তাহলে অটোমেটিক্যালি ইয়ে হয়ে যাবে। এটা 98 বা 96% করে দিচ্ছি। এখানে হচ্ছে তোর মার্জিন অটো। তাহলে এইখানে ফার্স্ট আগে টপ সেকশনটা হবে, টপ সেকশনের মধ্যে ফার্স্ট হবে আগে একটা ডিভ, ডিভের মধ্যে ক্লাস হচ্ছে কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমার এই ফিগারটা ঢুকবে ফার্স্ট, ঠিক আছে, আর এখানে ঢুকবে তারপর এখান থেকে এই অবধি আমি কাট করে রেখে দিই, এখানে পরে কাজে লেগে যাবে। আচ্ছা, এখানে বক্স সাইজ মু দিয়ে ঠিক আছে, ইউএলএলআই লিস্ট লিস্ট টাইল টাইপ নন আইএমজি ডিসপ্লে ব্লক, এই জিনিসটাকে আগে রেডি কর। ঠিক আছে, এই ডিফল্টগুলো আগে দিয়ে দিবি, ডিফল্টগুলো আগে সেট করে নিবি, না হলে পরে প্রবলেম হয়ে যাবে। বডির ফন্টগুলো দিয়ে আগে রেডি করে রাখ। তুই বডি ফন্টও দিস না এখানে, এইটার পর এখানেই বডিটা দিয়ে দিবি। বডি ফন্ট, এখানে যদি পিএইচডি দেখিস, এইটা হচ্ছে তোর বডি ফন্ট, এইটা। তাহলে এটাকে তুই দেখ, মোস্টার রেগুলার 18, এটা হচ্ছে তোর কালার। আগে বডিটাকে সেট করে দে। বডি ফন্ট হচ্ছে তোর নর্মাল, মানে হচ্ছে 400, তারপর হচ্ছে 18px স্ল্যাশ 1.5 স্পেস দিয়ে মনস্টার বসবে, এখানে কালারটা বসিয়ে দে, এখান থেকে মনস্টারটাকে বসিয়ে দে। ঠিক আছে, বডিটাকে সেট করে রাখ আগে, তা না হলে তোর কাজ করবে কি করে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখ কন্টেনারটা পড়লো, এবার কন্টেনারের মধ্যে হচ্ছে আমার এই দুটো, বাট তার আগে দেখ আমার টপ আছে। তাহলে প্রথমে আমি যদি এটার আউটপুটটা দেখি, দেখবো এটার আমি নিচে নামিয়ে দিচ্ছি। আমার এটাকে নিচে নামালে হবে না, ওটাকে মধ্যখানে রাখতে হবে। সেই জন্য ফার্স্ট কি করছি, এখানে যখন টপটা লিখবো, হেডারটাকে আমি পজিশন রিলেটিভ করে রেখেছি, এটাকে করে দিচ্ছি পজিশন অ্যাবসলিউট উইথ 100%, আর হাইট হচ্ছে আমার 76 পিক্সেল। লেফট থেকে 0, টপ থেকে আমার একটা গ্যাপ নিয়ে পড়ছে, দেখ এটা টপ থেকে আমার এই গ্যাপটা ক্রিয়েট করছে, এই গ্যাপটা 46 পিক্সেল, 46 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট,
দেখ হলো, পুরো জিনিসটা সেট হলো এখানটা। তুই এটাকে যতই ছোট করিস দেখ ওটা তো সেট হয়ে থাকবে এরকম মধ্যিখানে। অর্থাৎ পেজের তোর ডিভাইস উইথ যতই বড় হোক ওটা কিন্তু ওই জায়গাতে সেট হয়ে রইলো। এইবার তোর এইখানে ন্যাভিগেশন গুলো ফেলবি। হাইট হচ্ছে 80 পিক্সেল। ঠিক আছে, তাহলে এইখানে এবার আমরা যাচ্ছি ফিগার একটা হচ্ছে লো ইয়ে, আর একটা এখানে করছি ন্যাভ। ন্যাভের মধ্যে আমি দিচ্ছি ইউএলএলআই, যেটা তোর এইখানে করা আছে, তুই যেটা অলরেডি এখানে সেট করে রেখেছিলি, ইউএলএলআই ন্যাভ বার। ঠিক আছে, তো এটাকে আমি ক্লাসটাকে ওপরে তুলে দিচ্ছি ন্যাভ বার। তাহলে তোর এই হচ্ছে পুরো জিনিসটা। এবার এটাকে দেখ সেট করব কিভাবে। প্রথম কথা হচ্ছে এটা এর নিচে চলে গেছে, ইউএলএলআইটা পুরো নিচে চলে গেছে, এলআই ঢুকে গেছে ভেতরে। তাহলে এখানে যা টপ ডট কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, আর ওটা কি আরে বল না, স্পেস বিটুইন। স্যার মনে হয় জাস্টিফাই কন্টেন্ট হবে। হ্যাঁ জাস্টিফাই, সরি অ্যালাইন কন্টেন্ট কেন করছিস, এটা জাস্টিফাই কন্টেন্ট হবে। জাস্টিফাই কন্টেন্ট এখানে হচ্ছে স্পেস বিটুইন। তাহলে তোর দুটো দুদিকে চলে গেল। এইবার হচ্ছে আমার ন্যাববারের ক্লাস সবসময় স্মলে, এখানে এবার যা ডট ন্যাববার এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক লাইন হাইট 80 পিক্সেল এলআই এ ও কালার হচ্ছে এটা ডিসপ্লে ব্লক কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা
ভি, এই যা দেখ সব কটা চলে এসছে। এবার হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্কারের মধ্যে প্যাডিং ফেলে দাও এখান থেকে 25 পিক্সেল করে। ঠিক আছে, আমি পাগল হয়ে যাবে এবার, মানে সিরিয়াসলি বলছি পাগল হয়ে যাবো। কি শুরু করেছে বলতো? প্রত্যেক দিন এক জিনিস, প্রত্যেক দিন এক জিনিস। মানে মাথা খারাপ করে দিচ্ছে। ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট এখানে পড়ছে, তাহলে ব্যানার কন্টেন্টটা যদি এখানে ফেলি, এটা আমার ইমেজের পরে আসবে, তাই তো? ওকে, এবার হচ্ছে ব্যানার কন্টেন্ট। ব্যানার কন্টেন্টটা কিরম আছে দেখ, এখানে নিচে এই জায়গায় ফেলা আছে। তাহলে ব্যানার কন্টেন্টের মধ্যে প্রথম হচ্ছে লেটস এক্সপিরিয়েন্স, এইটা সবাই ভুল করে। লেটস এক্সপিরিয়েন্সটা কিন্তু এক লাইনে হবে H1-এর, এটা কিন্তু H1-এর বাইরে না। লেটস এক্সপিরিয়েন্স ইউর ড্রিম, এইটা হচ্ছে টোটালটা। একটা হেডিংয়ের মধ্যে একটা পার্টকে আমি কেটে দিতে পারি না ওরকমভাবে। তাহলে এটাকে আমি রাখবো হচ্ছে স্প্যান। ঠিক আছে, এবার ফার্স্ট হচ্ছে ব্যানার কন্টেন্ট। দাঁড়া, ব্যানার কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট হচ্ছে এটা হচ্ছে পুরোটা, তার মধ্যে কন্টেনার, তার মধ্যে টেক্সট। তাহলে আমি এখানে পুরোটাকে, পুরোটাকে তবে আমি ফরম্যাটটাকে ধরতে পারবো, তা না হলে ধরতে পারা যাবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ব্যানার কন্টেন্ট স্টাইল, পজিশন অ্যাবসলিউট উইথ 100% লেফট থেকে 0, টপ থেকে আমার মোটামুটি এতটা 270 পিক্সেল, টপ থেকে 270 পিক্সেল নেমে গেল। ঠিক আছে,
চাই করবি। দেখ আমার এইখানে লেখাটা চলে এলো, এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো পরে। 270 পিক্সেল না করে যদি এটাকে আরও কিছু ইয়ে করা যায় সেইভাবে পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, পার্সেন্টেজও হতে পারে এটা। হ্যাঁ এখানে দুশো সত্তর, ওকে। এক মিনিট, হেডারটা এরম হচ্ছে কেন? স্কল নিচ্ছে না কেন? ওভারফ্লো হিডেন কেন? ওভারফ্লো হিডেন হলে পুরো ইয়ে হয়ে যায়। ওভারফ্লো হিডেনটা এইভাবে তাই বলি কাজ করছে না কেন এখানে? এটা তাহলে স্ক্রল থাকবে না, ওভারফ্লো হিডেন দিবি না, ওভারফ্লো হিডেন দিলে কাজ করবে না। তাহলে আমার এটা গেল, এবার H1টা ব্যানার টেক্সট H1 বা ব্যানার কন্টেন্ট H1, এখানে অলরেডি একটা করে রেখেছিলি তুই। দেখ এটাকে তো এত বড় করলে হবে না এখানে। Your dream, এখানেই রেসপন্সিভের কাজটা হবে পরে। H1 span, display block, এখানে এবার লাইন হাইট গুলো দিতে হবে। যখন আমি 60 দিচ্ছি তখন লাইন হাইট দেবো 65 পিক্সেল, তাহলে আমার এটা এইভাবে উঠবে। এখানে যখন ফন্ট সাইজ এসি লাইন হাইট দাও 85 পিক্সেল, যাতে এটা এইভাবে জিনিসটা গিয়ে ঠিকঠাক দাঁড়ায়। টপ থেকে আমার 270 জায়গা 200, এগুলো সব রেসপন্সিভে গিয়ে পরে সেট হবে। এরপর হচ্ছে দেখ এই লাইনের নিচেকার লাইনটা এশিয়া আফ্রিকা, এটা এটা হচ্ছে মনস্টার। তুই কি করে রেখেছিলি এটাকে? এই যে H6, H6, ওকে। ফন্ট সাইজ এটা আমরা এইখানে করে রাখছি, এখানেও H6ই থাকছে। তাহলে ব্যানার কন্টেন্ট, আকাশ বুঝতে পারছিস? Yes, sir. ঠিক
ঠিক আছে? এবার এর মধ্যে একটু গ্যাপ দিতে হবে। তো এর মধ্যে একটা গ্যাপ লাগবে। তো আমরা এখানে দেবো দুটো হয়, একটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং হয়, একটা টেক্সট স্পেসিং হয়। টেক্সট স্পেসিং যদি লেটার স্পেসিং হয়, যদি আমি লেটার স্পেসিং আমি দিলাম 20 পিক্সেল, তাহলে দেখ লেটারগুলোর মধ্যে দেখ গ্যাপ বেড়ে যায়। আর এটাই যদি ওয়ার্ড স্পেসিং দিয়ে আমি দিলাম 10 পিক্সেল, তখন দেখ প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গ্যাপটা বাড়ে। তো আমরা তাহলে এইখানে ইনস্পেক্ট করলে এটা যে ওয়ার্ড স্পেসিংটা দিলাম, এটাকে আমি অ্যাডজাস্ট করলেই দেখ এটাকে আমি এখানে এর একদম সেম এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে এটাকে আমি রাখছি ওয়ার্ড স্পেসিং 12। H1টাকে আরেকটুখানি বড় করে দে। আনা হলো। এবার এটাকে 12-র জায়গায় আঠেরো আনা। পুরো জিনিসটা এরকম দাঁড়াবে। এর নিচে হচ্ছে টেক্সটটা, এখানে টেক্সটটা হচ্ছে এটা। টেক্সটের সাইজ হচ্ছে আমার 18 পিক্সেল। এখানে তো চলেই যাচ্ছে টেক্সটটা, আমার এখানে বেশি কিছু করার নেই। এখানে কালারটা যদি মনে হয় খুব লাইট হয়ে যাচ্ছে, তাহলে কালারটাকে স্লাইড একটু ডার্ক করে দিতে পারিস, যাতে বোঝা যায়। স্যার এশিয়া ইউরোপ এগুলোকে জাস্ট H6 রেখে দিয়েছেন ওটা। লিঙ্ক করতে চাস? হ্যাঁ স্যার, ইউএলএল দিয়ে করলে। হ্যাঁ, যদি লিঙ্ক হয় তাহলে আমাকে ইউএলএল দিয়ে করতে হবে। যদি ওটা লিঙ্ক করতে চাই, ওটা তো জাস্ট একটা টেক্সট হিসেবে আছে, বুঝতে পারলি? ওটা হ্যাঁ যদি স্যার, আমি লিঙ্ক করতে চাই, তাহলে ওটাকে আমার ইউএলএল করতে হবে। ওটাই বলছিলাম স্যার। হ্যাঁ, ওটা যেভাবে হবে কন্টেন্টটার উপর ডিপেন্ড করছে। আমার এখানে এটা জাস্ট এমনি সিম্পল কন্টেন্ট হিসেবে আছে, তো এটা সেই জন্য সিম্পল কন্টেন্ট হিসেবে পড়ছে। যদি আমার ওটাকে আমি পরে লিঙ্ক করাতে চাই, তাহলে ওটা লিঙ্ক হিসেবেই থাকবে। এই কালারটা দিয়ে দে, ভালো লাগবে। একটুখানি কালারটাকে চেঞ্জ করতে হবে, কালারটা প্রচণ্ড হালকা হয়ে গেছে। দেখ, ঠিক আছে? এবার এখানে আর কিছু ছিল, আর হচ্ছে নিচে এইটা আছে সোশ্যাল মিডিয়া, এইটাকে আমরা ইউএলএল রাখবো। এটাকে আমরা প্রত্যেকটা তো আমার লিঙ্ক হবে, তাহলে এখানে আমরা করব কি, এইটার নিচে ক্লাস ডট সোশ্যাল, এবার এখানে এলআই এর মধ্যে আমি একটা এটাকে এই চারিয়ে হ্যাশ, ঠিক আছে? তাহলে এটাকে আমি এরকম ভাবে 3খানা ফেলে দিই আগে। আচ্ছা, এইখানে তোর বাকি টেক্সটগুলো পড়বে। এখানে টুইটার ফেসবুক এর ইয়েগুলো চলে যাবে।
যেখানে অ্যাঙ্কার থাকবে সেখানে অ্যাঙ্কার থাকবে, যেখানে অ্যাঙ্কার থাকবে না সেখানে তোর এমনি নর্মালে ফেলে দিলাম। তাহলে এবার সোশ্যাল এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক, চাই তুই ডিসপ্লে ইনলাইন ব্লক ফেলবি, এখানে সব করা পাশে পাশে চলে আসবে, ঠিক আছে। এবার এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট করে দে, তাহলে সোশ্যাল এলআই ফন্ট সাইজ ধর 14 পিক্সেল, লাইন হাইট ধর 1.5 যেমন ছিল ওটা তাহলে ডিফল্ট নিয়ে নেবে, হলো। এবারে হচ্ছে এলআই এর কালার, এটাই আমার কালার হবে, অ্যাঙ্কারেও কালার হবে এটা, এখানেও কালার হবে এটা, সো এখানে এটাই আমার হচ্ছে কালার। আর এলআই এ সেম কালারটা রেখে দিলাম যাতে আমার এখানে নর্মাল যে টেক্সটটা পড়ছে আর এটা দুটোই আমার সেম দেখতে লাগে। এটা হচ্ছে ডট সোশ্যাল মার্জিন টপ, এখান থেকে একটা গ্যাপ চেক করে নে কতটা হচ্ছে, মোটামুটি 70 পিক্সেল, দেখ এখানে পড়ে গেছে। এবার আমাকে এইখানে আইকনগুলোকে রাখতে হবে, এখানে আমার আইকনগুলো পড়বে, আইকনগুলোর জন্য আমরা যেটা ইউজ করি বেসিক্যালি সেটা হচ্ছে ফন্ট অসম। তাহলে এখানে আমরা এটা কিসের করেছি, বক্স আইকন করেছিস, বক্স আইকন লিঙ্ক কেন এটারে, হ্যাঁ স্যার, ওই বক্স আইকন দিয়ে করেছিলাম। বক্স আইকনের থেকে তো ফন্ট অসমের ইয়েটা আরো ভালো, কিন্তু বক্স আইকনে সবগুলো পাওয়া যাবে, পেয়ে গেলে তো হয়েই যেত। ওকে, এখানে রয়েছে ফেসবুক, বাট প্রবলেম হচ্ছে আমার এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলোর মধ্যে করতে, আচ্ছা এখানে তাহলে ফেসবুকের এটা বক্স আইকনটা ফেলে কি দিয়ে, আমি এর আগে কোনোদিন ইউজ করিনি, ইউসেস ওকে এইভাবে, আচ্ছা ওই একই সেম, স্যার লিঙ্ক ফেলা আছে মনে হয়। হ্যাঁ লিঙ্কটা তো ফেলা আছে, আমি এইটা ইউজেসটা দেখছি সেম। আবার কেন, বেশ তো ছিল, শান্তিতে থাকতে দেবে না এরা। বিএক্স, এবার আইকনে যাও, ধর এইটা, এটার জন্য হচ্ছে স্যার উপরে ফন্ট লেখা আছে দেখুন, হুম ওই ফেসবুকের নিচে ওই এইটা, তাই তো, হুম চাপ বাবা। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে টুইটার,
একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে ফোন। এমনি ফোনটা নেই, তাহলে এটাই নিয়ে নে। ওকে, এখানে দেখ সব কটা চলে এসছে। এবার হচ্ছে আমার সোশ্যাল LI ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, আমার এখানে ফন্ট সাইজ আছে 14। এখানে এবার দেখ লাইন হাইট করছি ধর 24 পিক্সেল, তাহলে এর হচ্ছে উইথ হচ্ছে 24 পিক্সেল, হাইট হচ্ছে 24 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, বর্ডার সলিড 1 পিক্সেল, হ্যাশ। এই কালারটা, এটা হচ্ছে বর্ডার কালার ছিল, এটাই এখানে বসবে কালার বর্ডার কালার হিসেবে বসলো। কালার তো যেরম ভাবে যেটা নিচ্ছে নিচ্ছে, তাহলে এটা যদি হয় পুরো বক্সটা এরম নিচ্ছে, বাট লাইন হাইটটা সেম সেম নিচ্ছে না কেন? লাইন হাইটটা তো সেম সেম নিয়ে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে বর্ডার রেডিয়াস 25 পিক্সেল। দেখা হয়েছে সব কটা? দেখ একদম এই জায়গা। এইবারেতে প্রত্যেকটা এর মধ্যে একটা গ্যাপ থাকবে, আর প্রত্যেকটা এর মাঝেও এগুলো আরো একটু ছোট হবে রে। 24 হলে হবে না, 20 20 20 19। এইবারেতে প্রত্যেকটা এলে মার্জিন রাইট 10 পিক্সেল। আদা তাহলে সোশ্যালটার এটা একটু তুলে দে, ঠিক আছে? এবার যদি এইটাকে তুই ছোট করিস, এটা এরকম ভাবে শো হবে। দেখ, অর্থাৎ যখন তুই স্ক্রিন বড়, ধর আমি 1900-তে দেখবো, আর দেখ 1900-তে এই প্রিভিউ আসবে, ঠিক আছে? স্ক্রিনটা তোর এতখানি, তাহলে এইটা হচ্ছে 1900 প্রিভিউ। এটা হচ্ছে 1900 প্রিভিউ, মানে 1900-তে তোর এই জিনিসটা দেখতে হয়। এবার আমি রেসপন্সিভ যখন করব, তখন 1900-তে এইগুলোকে তোর উইথ এই ফন্টের সাইজগুলোকে কন্ট্রোল করে দিতে পারবো, ঠিক আছে? এইভাবে একটা জিনিস মাথায় রেখে করবি যে এখানে কিন্তু ডিজাইনটা 1900-তে আছে, আমাকে সেট করতে হচ্ছে কিন্তু আমাদের নর্মালিতে। এটাই যদি তোর ডিসপ্লে সাইজ যদি 22 ইঞ্চি হয় বা 24 ইঞ্চি হয় মনিটর, তাহলে কিন্তু তুই ঠিক দেখতে পাবি, ঠিকঠাক হবে। যখনই তোর মনিটর 20 ইঞ্চি হয়ে যাচ্ছে বা ধর 19 ইঞ্চি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোর ওই পার্সেন্টেজ ভিউটা দেখতে পাচ্ছিস। তো সেইভাবে এইগুলোকে কন্ট্রোল করবি। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা আমি জিপ করে দিচ্ছি, এইটা থেকে কন্টিনিউ কর। আর কিছু জিনিস মেনটেন করবি, সেটা হচ্ছে
সব সময় চেষ্টা করবি কতটা কম সিএসএস লেখা যায়, মানে ডিপ যতটা কম দেওয়া যায় তত ভালো, আর যতটা কম সিএসএস এর মধ্যে তুই আনতে পারিস তত বেটার। অর্থাৎ একই সিএসএস কে আমি রিপিট করতে পারবো সেরকম ভাবে সিএসএস রেখে তুই ওখানে কাজ করিস। কমন জিনিসগুলো যেমন ধর এই ডিজাইনের মধ্যে কমন জিনিস হচ্ছে এর পরের পার্ট থেকে তুই কিছু কমন পাবি। যেমন দেখ এই H2টা, এই H2টার আগে যদি আমি একটা প্যানেল বসিয়ে দিই তাহলে প্রত্যেকটা প্যানেল প্রত্যেকটা ইয়ে থেকে আমি প্যানেল বসাবো, সেক্ষেত্রে আমার এই স্পেসিং, H2 সাইজ, H2 নিচের গ্যাপ, এখানকার গ্যাপ সব কিছু আমি সেম ওখানে ডিক্লেয়ার করে দিতে পারি হায়ারার্কি দিয়ে। এবং এই গ্যাপ, এই দুটো গ্যাপ সেম সেম হবে, এই ওপরের স্পেস আর নিচের যে প্যানেলটা যেখানে এন্ড হচ্ছে তার স্পেস, এই দুটো স্পেস কিন্তু আমার সেম সেম হবে। তো যদি আমার ডিজাইনে কোনো গোলমালও থাকে সেটা কিন্তু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এই এই জিনিসগুলো করবি। এছাড়া যেটা এগোচ্ছিলি সেটা এগো, এটাকে শেষ কর, এটাকে শেষ করলে এতে আমি অনেক কিছু অ্যাপ্লাই করে দেখাতে পারবো। আমি তোকে ওইটা দিয়ে দিই আগে। এই কোডটা হচ্ছে আপডেটেড। প্রত্যেককে বলছি খুলে দেখবি। কোথায় গেল দৌড়? ঠিক আছে, এইটা একটু দেখবি, দেখে সেই মতো এগোবি। এটা দেয়া রইলো। দাঁড়া জাস্ট একটা মিনিট।
ওকে, চলো। তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের হয়েছিল ফাংশন অবজেক্টটা হচ্ছিল, তাই তো? একদিন লাস্ট কতটা হয়েছিল, কার মনে আছে? অবজেক্ট হয়েছে। ও বাপরে 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 বাপরে, এরা মাথা খারাপ করে ফেলবে। মানে বাড়ি গিয়েও না ড্রিল করতে ইচ্ছে করবে, যা শুরু করেছে না। আচ্ছা, আমাদের বোধহয় কনস্ট্রাক্টর অবধি হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ স্যার, বলছি স্যার একটা ফুল ওয়েব পেজ বল। গ্রিড দিয়ে কি বানানো সম্ভব? ও বাপরে, 1 মিনিট দাঁড়া। এ কি এগুলো? কিচ্ছু শুনতে পাচ্ছে না ওরা। আর এই কোডিং ফোডিং করাবো, পুরো মাথা কাছে এইসব করলে মাথা এমনি চলে যাবে। এদের শেষও হয় না, এই কদিন ধরে কিসের এত কাজ করছে জানি না, এদের কাজ যেন শেষ হয় না। নিচে কোনো হয়তো রেস্টুরেন্ট টাইপের কিছু একটা হচ্ছে। আরে লিমিট থাকে তো, কত কত করবে, এত কত করলে দেয়ালে থাকবে না, খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ সৌমেন বল। হ্যাঁ স্যার, বলছি স্যার একটা পুরো ওয়েব পেজ কি গ্রিড দিয়ে বানানো সম্ভব? না, পুরো ওয়েব পেজ গ্রিড দিয়ে কখনোই বানাতে পারবি না। পুরো ওয়েব পেজ কি করে গ্রিড দিয়ে বানাবি? হ্যাঁ স্যার, তোকে তো ওইটাই আলাদা আলাদা করতেই হবে। এবার একটা গ্রিডটা কোথায় ইউজ হয়? গ্রিডটা তো ইউজ হচ্ছে যেখানে আমার প্যানেলগুলো ভাগ হচ্ছে। হ্যাঁ স্যার, ওরকম ভাবেই করছিলাম, ওই একটা একটা করে প্যানেল করে তার মধ্যে করছিলাম, কিন্তু একটু মানে কমপ্লিকেটেড হয়ে যায়। না, তুই একদম যদি গ্রিড দিয়ে করতে যাস তাহলে কিন্তু গ্রিড দিয়ে পুরো ওয়েবসাইট কখনোই করতে পারবি না, গ্রিড বল ফ্লেক্স বল যে কোনো একটা দিয়ে। কারণ এখানে বাকি যে সিস্টেমগুলো আছে, যখন তোর ওভারল্যাপ হচ্ছে না, ধর হুম, দুটো এলিমেন্ট যখনই ওভারল্যাপ হচ্ছে হ্যাঁ তখনই তো তোর ইয়ে চলে আসছে, হ্যাঁ, তো ওইটাই হচ্ছে স্যার, মানে এক জায়গায় পজিশনিং ইমেজ চলে আসবে। বসাচ্ছি অন্য জায়গায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, হবে না ওটা, এটা কখনো হয় না। কারণ তোর যখনই পজিশনিং পড়বে, এই যে এইখানে যখন আমার ওভারল্যাপিং কনসেপ্টটা আসছে, তখনই তো তোর পজিশনিং আসবে। পজিশনিং ছাড়া তুই করতে পারবি না, হুম, গ্রিড ওইটাই দিয়ে তুই স্যার এটাকে জিজ্ঞাসা মেনটেন করতে পারবি না কোনোদিন। ওইটাই স্যার প্রবলেম হচ্ছে, মানে এক জায়গায় বসাচ্ছি অন্য জায়গায় পড়ে যাচ্ছে। হবে না, ওটা হয় না। ওই জন্যই তো তোর ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিসগুলো দেয়া থাকে, যে আমার এই প্রপার্টিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিসগুলো আছে যেগুলো তোকে প্রপারলি ইউজ করতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, স্যার আমার প্রেজেন্টটা হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে আমাদের আচ্ছা, তোর এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে কনস্ট্রাক্টরের পর আছে কিছু স্ট্রিং মেথড।
স্ট্রিং মেথড কনস্ট্রাক্টর অবধি আমাদের হয়ে গেছিলো আগের দিন, ঠিক আছে। কনস্ট্রাক্টর মিনস হচ্ছে যেখানে আমি অ্যারেটাকে তোর ডাইনামিকভাবে ক্রিয়েট করছিলাম, সেই পার্টটা। না স্যার আগের দিন হয়ে গেল। হ্যাঁ বলছি যে আগের দিন ওটা হয়েছে। হ্যাঁ আগের দিন ওটাই হয়েছে। দাঁড়া দাদা, কোন পার্টটা আছে? হ্যাঁ বলছি কোন পার্টটা? দেখাচ্ছি, এখানে আছে। হ্যাঁ দেখ, যখন আমি অবজেক্টে ক্লিক করছি দেখ এখানে অবজেক্টের ডিটেলসটা আসছে। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আগের দিন ভিডিওটা দেখেছিলি? আগের দিন ভিডিওটা দেখেছিলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ ওইটাতে দেখবি এই যে লাস্টের এই প্রোগ্রামটা করা হয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে। এখানে দেখ আমরা ফার্স্টে ফাংশনটাকে তৈরি করছি, কনস্ট্রাক্টরটাকে ইয়ে করে দিলাম, তৈরি করে দিলাম। এইবার এখানে ভ্যালুগুলোকে পাস করাচ্ছি। ভ্যালুগুলো পাস করালে তোর যতগুলো তৈরি করব ততগুলো নতুন নতুন ক্রিয়েট হয়ে যাবে। এইবার সেই ডেটাগুলোকে এখানে নিয়ে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। এদের কাজ যে কবে শেষ হবে সিরিয়াসলি, মানে বিরক্তিকর। আচ্ছা এখানে আরেকটা আমি বাটন নিচ্ছি। এই ধর এই এক সপ্তাহ ধরে কি 15 দিন ধরেই আমাদের জ্বালিয়ে ইয়ে করে হোটেল খুলবে, 2 দিন চলবে না দিয়ে আবার বন্ধ করে দেবে। আহ, আচ্ছা এখানে আমরা স্ট্রিং ফাংশনটা দেখব, ঠিক আছে। তাহলে ধর fn স্ট্রিং বলে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এখানে তাহলে ফাংশন fn স্ট্রিং, এর ভেতরে আমরা কি করব, এইগুলোকে দেখ আমাদের বেসিক্যালি যখন আমরা স্ট্রিং ফাংশনের উপর কাজ করি, চলো আর কতবার ওখানে ইয়ে করব। আচ্ছা ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে যখন ফাংশনগুলো ক্লিক করব স্ট্রিং এর, ফার্স্ট থেকে এইটা দেখিয়ে দিই। ধর কোনো একটা জায়গায় আমরা জানি এই স্ল্যাশটা কিসে ইউজ হয়, আমাদের স্ল্যাশটা আমরা কি জন্য ইউজ করি, আমরা কমেন্ট করার জন্য কিন্তু স্ল্যাশ ইউজ করি, তাই তো। হ্যাঁ। বাট আমার যদি স্ট্রিং এর মধ্যে স্ল্যাশ থাকে তাহলে আমি কি করে দেখো, ধর আমি একটা লেখাকে ডিসপ্লে করাতে যাচ্ছি যে ধর আমার এক্স where x equals to this is আমি এইটাকে ডিসপ্লে করাতে চাই, এটা তোর কোনোদিন ডিসপ্লে হবে? এটা তো এরর মেরে দেবে, এটা তো এরর মেরে দেবে। বা ধর আমি এটাও ছাড়, আমি ধর এখানে আমি দিস ইজ আ ইনভাইটেড কমার মধ্যে লিখব জাভাস্ক্রিপ্ট, এটা তো কোনোদিন তোকে ইয়ে করতেই দেবে না, ডিসপ্লে করতেই দেবে না, কারণ ডাবল ইনভাইটেড কমা তো ইউজ হবে না। তো সেক্ষেত্রে কিভাবে লিখবি, সেক্ষেত্রে আমরা লিখবো কিভাবে, যখন আমার এই ধরনের কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে যেগুলো আমার নর্মালি অ্যালাউ হয় না, সেগুলোকে আমি ডিসপ্লে করানোর জন্যে এই ক্যারেক্টারগুলোর আগে স্ল্যাশ মেরে দেবো।
তাহলে দেখ আমার এখানে জিনিসটা দেখ, দেখ এখানে চলে এলো, যে ক্যারেক্টারই থাকুক এখানে ওটা দিয়ে দিবি। স্যার এসে ডবল কোটেশন আছে, তো ওখানে একটা কোটেশন তো ভালো হতো। এখানে যদি তুই একটা কোটেশন দিস, আরে বাবা আমারই পাগল হয়ে যাবো রে। এটা আসবে, এটা একটা হয়, কিন্তু ধর আমাদের ডবল কোটেশন দিয়ে তুই লিখছিস, তখন যদি আমি এখানে ডাবল কোটেশন দিয়ে লেখা শুরু করি, তার মধ্যে যদি আমাকে ডবল কোটেশন শো করতে হয় তখন, বা যদি আমাকে এখানে স্ল্যাশ শো করতে হয়, এখানে জাভাস্ক্রিপ্ট এখানে আমি এই স্ল্যাশটাকে ডিসপ্লে করাবো, তাহলে স্ল্যাশটাকে কি করে ডিসপ্লে করাবে? তখনও কিন্তু আমার এখানে এইরকম দিলে দেখ এখানে স্ল্যাশটা চলে আসে, মানে এই স্ল্যাশটা প্রথম স্ল্যাশটা তোর, এই স্ল্যাশটা তখন একটা স্ট্রিং হিসেবে ওখানে অ্যাকসেপ্টেড হয়ে যায়, বুঝতে পারলি? একটাই স্ল্যাশ মানে আগে একটা হবে বুঝলাম না ঠিক। আমার যখন এই স্ল্যাশটা দিচ্ছি তখন এটা কিন্তু ক্যারেক্টার হিসেবে নিচ্ছে না, তখন এটা কি সিম্বল হিসেবে নিচ্ছে, যে সিম্বলটা আমার তোর ইয়ে করতে লাগে, এখানে কমেন্ট করতে লাগে, এই যে কমেন্ট করতে লাগে, ধর কমেন্ট করতে লাগে এটা, তো সেক্ষেত্রে তো তোর এখানে এই সব যে সিম্বলগুলো তো ওখানে নেবে না, এরর দিয়ে দেবে, তুই এখানে কোনোভাবেই ডিসপ্লে করাতে পারবি না ওটাকে। তো সেইগুলোকে ডিসপ্লে করানোর জন্যে আমার এখানে যদি আমি দুটো স্ল্যাশ দিই, তাহলে আমার এখানে একটা স্ল্যাশকে মানে এই স্ল্যাশটার হেল্প নিয়ে আমি দ্বিতীয় স্ল্যাশটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিলাম, বুঝতে পেরেছিস? স্যার আরেকটা স্ল্যাশ দিন কোটা করে। যতগুলো দিবি পরের সব কটাকেই ওখানে ইয়ে দেখাবে, স্ট্রিং হিসেবে দেখাবে, এই যে ডাবল, ঠিক আছে? যদি তুই একটা দিস তাহলেও আবার এরর, একটার সঙ্গে একটা, ধর এখানে তুই প্লাস সাইন দেখাতে চাই, দিস ইজ প্লাস, তারপর স্যার তিনটে দিয়ে একবার রিফ্রেশ মধ্যে পড়ে একটা যে ওটা এররটা কি বুঝতে পারছি না, ওখানে তো সই করা আছে সবকিছু। এখানে এরর, এই দেখ এরর দিচ্ছে এটা, দেখেছিস? এখানে দেখ, এই দেখ নিচে দাগ দিয়ে দিচ্ছে, দ্যাট মিন্স এটা এরর। এখানে এই দেখ কাস্টমারের পাশে ওয়ান বসিয়ে দিয়েছে, ওয়ান প্রবলেম ইন দিস ফাইল, মানে এটা এরর হিসেবে ইয়ে করছে, যখন আমার একটা স্ল্যাশ থাকছে তখন দেখার এরর থাকছে না, ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এইখানে যখন এই ধরনের কোডগুলো ফেলবো আমরা, তখন এই স্ল্যাশগুলোকে দিয়ে ফেলবো যাতে জিনিসটা প্রপারলি পাস হয়, অর্থাৎ যেসব অনেক সময় ফাংশন এইসব থাকে, এগুলো নর্মালি নেবে, কিন্তু যখনই তুই স্ল্যাশ ফেলতে যাবি তখন কিন্তু এটা নেবে না, ঠিক আছে? কিছু জিনিস পার্টিকুলার দুটো কি তিনটে জিনিস আছে এখানে, দেখ এক হচ্ছে ইনভার্টেড কমা, একটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা, আর একটা হচ্ছে এটা। যেমন ধর আমরা অনেক সময় লিখি না এখানে, যে ধর ইটস, এটা যেটা, এটাকেও আমাদের প্রপারলি ওই ইয়ের মধ্যে রাখা উচিত, তাহলে কিন্তু এটা পুরো স্ট্রিংটাকে কনভার্ট করে, তাহলে পরে কিন্তু ইউজ করতে যাবি তখন ও স্ল্যাশটাকে আলাদা করে দেবে, ঠিক আছে? এই তিনটের ক্ষেত্রে পার্টিকুলার কিছু লিমিটেড জিনিসের ক্ষেত্রেই এটা কাজ করে, আর কিছুই না। ওকে, নেক্সট হচ্ছে দেখ এই ফাংশনগুলো, আমি স্ট্রিং ফাংশন বলতে, যখন আমি স্ট্রিং ফাংশন বলবো এইখানে আমি একটা
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতখানা ফাংশন পাচ্ছে। এইগুলোকে বলা হয় স্ট্রিং ফাংশন। স্ট্রিং ফাংশনের কাজটা কি? দাঁড়া, একটা আমার টেক্সট লাগবে। ধর আমি এই টেক্সটটাকে এই ভেরিয়েবলের দিয়ে পাস করিয়েছি। এইবার আমাকে বলা হলো যে আমাকে এই টেক্সটে কতগুলো ক্যারেক্টার আছে, কিভাবে ইয়ে করবি, ডিসপ্লে করবি। এখানে এই স্ট্রিং এর একটা ফাংশন আছে, দেখ আছে লেন্থ। এখানে লিখলাম ধর where y equals to x dot length, ঠিক আছে? ফাংশনটা দিতে হয় না, এমনি নিয়ে না। তাহলে এখানে ওয়াইটাকে ডিসপ্লে করাচ্ছি। দেখ 52টা। অর্থাৎ এই লেন্থটা করে কি, লেন্থটা অ্যাকচুয়াল করে কি, যে এলিমেন্টটাকে আমি ধরাচ্ছি তার কতগুলো চাইল্ড মেম্বার আছে সেইগুলোকে কাউন্ট করে বলে দেয়। আমার যদি একটা ইউএলএলআই আমরা যখন নর্মালি এইচটিএমএল এ করবো, ধর একটা ইউএলকে আমি ক্লাস দিয়েছি, সেই ক্লাসের সঙ্গে যদি লেন্থটাকে ইয়ে করে দিই, তাহলে সেই ইউএল এর আন্ডারে কতগুলো এলআই আছে তোকে বলে দেবে। সো লেন্থের কাজ হচ্ছে চাইল্ড এলিমেন্টগুলোকে, অর্থাৎ এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এক্সটা হচ্ছে কন্টেনার। এখানে সেই কন্টেনার কটা চাইল্ড এলিমেন্ট না, টোটাল হচ্ছে 52টা। এবার চাইল্ড এলিমেন্ট এখানে লেন্থে কটা ক্যারেক্টার হিসেবে এখানে ইয়ে করছে। এখানে কিন্তু এই স্পেসটাও একটা ক্যারেক্টার। আমি যদি এখানে শুধু রিকোয়েস্ট লিখি, ধর আমি এখানে লিখলাম রিকোয়েস্ট টু জয়েন, তাহলে আমি যদি শুধু ক্যারেক্টার গুনি, তাহলে এখানে হচ্ছে 4টে, 2টো 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। অ্যান্সার কত আসছে দেখ, 15। তার কারণ হচ্ছে এই 13টার সঙ্গে এই দুটো স্পেসকেও কিন্তু কাউন্ট করছে। তার মানে এখানে যখন তুই ইয়ে দিচ্ছিস, লেন্থ দিচ্ছিস, তার মানে প্রত্যেকটা স্পেসও কিন্তু ওখানে একটা ক্যারেক্টার হিসেবে অ্যাকসেপ্টেড হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো কোয়ারি থাকলে বলবি। স্যার স্পেসটা আগে থাকলেও ওটা কারেক্টার করবে না, এর মধ্যে থাকলেই হলো, মানে কলনের মধ্যে? হ্যাঁ, স্ট্রিং হিসেবে ওটাকে ধরে নেবে। 53 নর্মাল ছিল, 52, ওটা হলো 53। সব সময় এটা কিন্তু কাউন্টেবল, স্পেস কাউন্টেবল এখানে। স্যার তাহলে লেন্থ মিনস হচ্ছে ক্যারেক্টার ওখানে গুনে বলবে, তাই না স্যার? ওটা কতগুলো লেন্থ আছে, কতগুলো ক্যারেক্টার আছে। যদি এটা স্ট্রিং এর সঙ্গে এটাকে অ্যাসোসিয়েট করিস, তাহলে এটা তোকে কটা ক্যারেক্টার আছে গুনে বলে দেবে। যদি এটাকে কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করে দিস, তাহলে যে এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করবি তার কতগুলো চাইল্ড এলিমেন্ট আছে সেটা বলে দেবে। ঠিক আছে, ধর একটা ইউএল এর আন্ডারে তুই 5টা এলআই রেখেছিস, তো ইউএল এর যে ক্লাসটা আছে তার সঙ্গে তুই লেন্থটাকে স্যার তখন স্যার এইচটিএমএল পেজ আছে, তখন এক্সাম্পল দিয়ে দেখে এইচটিএমএল পেজ আছে তখন। হ্যাঁ কি বল, এইচটিএমএল স্যার জাভাস্ক্রিপ্টের পাশে যে ডেমোটা এইচটিএমএল একটা পেজ আছে, ওখানে একটা কাউন্ট করে দেখিয়ে দিন। কোথায় বলছিস? স্যার ওই তো স্যার সফটওয়্যারটা খুলুন, ভিজুয়াল স্টুডিও। এইটাতে বলছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটাতে দেখিয়ে কটাই। এটাতে আমি দেখাবো, এটাতে তোর ইউএলটাকে নিতে হবে সেই হিসেবে। তো স্যার ইউএলটা বাদ দিন, এটা বাটন তো 3টে আছে, ওইটা দেখান। বাটনটা তিনটে হলে এর ইয়ে কোনটা, চাইল্ড কোনটা? আইডি ধর এবি,
ও সব বুঝতে পেরেছি দাদা। আমাকে তো পেরেন্টটাকে তো আইডেন্টিফাই করতে হবে না? দেখ হলো। এইবার আমি ধর এখানে সাপোজ দেখছি কাজ করে কিনা। where p equals to document dot get element by id, এখানে হচ্ছে আইডি কি দেয়া আছে ab, তাহলে এখানে হচ্ছে p dot length, না এখানে এটাকে ধরাতে হবে, ডট এলিমেন্ট গুলোকে ধরাতে হবে, চাইল্ড এলিমেন্ট গুলোকে, তবে হবে। এটা যে কোয়ারি দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে চাইল্ড এলিমেন্ট গুলোকে কাউন্ট করাতে হবে। এগুলো দেখাবো আমি তোদের যখন যে কোয়ারি করাবো, ওইতে দেখিয়ে দেবো এগুলো সবকটা। কারণ ওতে যখন তোর এলিমেন্ট গুলোকে কাউন্ট করানো হয় তখন এইভাবে তোর লেন্থ দিয়ে কাউন্ট করিয়ে দেয় ওটাতে। হাতে হয়ে যাবে, ওখানে ডট কটা কি এলিমেন্ট সেটাকেও কাউন্ট করাতে হবে, হয়ে যায় ওটা, অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে এখানে যা কোথা গেল, এটা হচ্ছে সার্চ। সার্চ মিন্স হচ্ছে ওই স্ট্রিং এর মধ্যে কোনো একটা তুই ধর ওয়ার্ড বা ক্যারেক্টার ওখানে দিলি, তো যেটা দিবি সেইটা কত নম্বর পজিশনে আছে সেইটা তোকে বলে দেবো। অর্থাৎ এইখানে ধর আমি যদি লিখি এক্স ডট সার্চ দিয়ে আমি এখানে সার্চের মধ্যে আমি দিলাম ধর টিম, তাহলে এখানে আমার আউটপুটটা আসবে যে ওটা কত নম্বর পজিশনে আছে। অর্থাৎ দেখ 20, ওখানে দিয়েছে 20, এখান থেকে আমি যদি 1 থেকে কাউন্ট করি তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 17 18 19 20 21, তাহলে 20তে কিন্তু ওটা ম্যাচ করলো না। তার কারণ হচ্ছে এইখানে যে কাউন্টিংটা স্টার্ট হয় সেটা স্টার্ট হয় 0 থেকে, তাহলে এটা হচ্ছে 0 পজিশন, এটা 0 পজিশন, তারপর হচ্ছে এটা 1 2 3 4 7 8 9 10 11 12 13 15 16 18 19 20, দেখ 20 পর থেকে এটা স্টার্ট হচ্ছে। তাহলে তোকে পজিশনটা বলে দেয় যে কোনখানে পার্টিকুলার আমার এই ওয়ার্ডটা পড়ে আছে। যদি আমি শুধু আর দিই বা ধর রিকোয়েস্ট দিই, তা কি দেবে ওকে? 0 পজিশন। অর্থাৎ আমরা স্টার্ট করি, এখানে কাউন্টিং স্টার্ট হয় কিন্তু 0 পজিশন থেকে, ঠিক আছে? আর স্যার বলছি যদি টিম দুটো থাকে? যদি দুটো থাকে, এক্স্যাক্টলি, যদি আমার টিম দুটো থাকে তাহলে ওটা আমাকে ফার্স্টের প্লেসমেন্টটা দেবে, সেকেন্ড প্লেসমেন্টটা দেবে না। স্যার এখানে রিকোয়েস্টের বেলা 0 পজিশন থেকে ধরো টিমের সময় প্রোডিউস করে হচ্ছে আমাদের 19 হবে, 19 হবে, যদি 0 থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি হয়। রিকোয়েস্টটা তো 0 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ 0 থেকে স্টার্ট হলে টিমটা তাহলে 20 কি তোমরা কিভাবে হয়? তুই দেখ না, অলটাকে দিয়ে দেখ কোথায় হচ্ছে, তাহলেই বুঝতে পারবি। সরি 8 হচ্ছে, ফার্স্ট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8,
ওটা আমাদের কাউন্টিং এ আর করতে হবে। 7 গিয়ে আটকে গেল তো। 8 নম্বর থেকেই তো স্টার্ট হচ্ছে আমার, 8 নম্বর থেকেই তো স্টার্ট হচ্ছে, তাই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 নম্বর থেকে স্টার্ট হচ্ছে না? এই আস্তে 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 20 নম্বর থেকে স্টার্ট হচ্ছে তো এবার। আর তখন এখানে কাউন্টিং হচ্ছিল। আর যদি ডাবল থাকে সবসময় ফার্স্টেরটা কাউন্টিং দেয়, দ্বিতীয়টা কিন্তু কাউন্টিং এ দেয় না। তুই দ্বিতীয়টাকে ইয়ে কর, তারপর তোকে এখানে দেবে। দেখ তখন তোকে দ্বিতীয়টা দিচ্ছে। সবসময় যে ইয়েটাকে ধরবে সেটা ফার্স্টে কোথায় আছে সেটাকে চেক করে, ঠিক আছে? নেক্সট হচ্ছে substitution. Substitution method is used to extract the character from a string. সাবস্টিটিউট যখন লিখবো আমার ওখানে দুখানা ভ্যালু থাকে, একটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, ধর এখানে লিখলাম আমি সাপোজ 10, দেখ 10 থেকে পুরোটা দেখাচ্ছে, 10 নম্বর থেকে অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, সাবস্টেয়ার তো কাটা হয়ে আছে না মানে? হ্যাঁ ওটা কাটা হয়ে থাকলেও এটাতে কোনো ইয়ে হবে না। এই এখানে জানি না কেন কেটে দেয়, বাট এটা কাজ করে। এটা তো ইয়ে হয়ে এই যে ডেপ্লিকেটেড হয়ে যাচ্ছে মেথডটা। String position to determine substring, the index of the first character is the starting is 0, the length number of the character to include in the return of substring, মানে এখানে ধর একটা দিলাম, ধর আমি দিলাম সাপোজ 2 কমা দিয়ে দিলাম 5, তাহলে হচ্ছে এখানে তো নেবে আদা কিউ থেকে নিচ্ছে, তার মানে হচ্ছে 0 1 বাদ চলে গেল, 2 থেকে নিচ্ছে, 2 থেকে কাউন্ট করছে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং পজিশন আর এটা হচ্ছে কটা ক্যারেক্টার নেবে সেটা। এখানে তুই স্টার্টিং পজিশন যা দিবি সেই অনুযায়ী ওটা স্টার্ট হবে। ধর আমি এখানে দিচ্ছি স্টার্টিং পজিশন হচ্ছে 20 আর এখানে নেবে 7, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 স্যার টিম 17 স্পেস 18। এম ই। হ্যাঁ এই টিম থেকে স্টার্ট হবে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এই অবধি। আরে ঠিক আছে, এটা এইভাবে এটা, আর যদি তুই এই সেকেন্ড প্যারামিটারটা না দিস তাহলে এটা তোর ওখান থেকে বাকিটা পুরোটা দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তো সাবস্টিয়ার, এটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেসের মধ্যে হচ্ছে তোর পার্টিকুলার একটা ভ্যালুকে আরেকটা ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারবি। এক্স ডট ডট রিপ্লেস, প্রথম ভ্যালুটা হচ্ছে সার্চিং, ধর আমি করলাম ফ্যাকাল্টি কমা দিয়ে টিচার, তাহলে এখানে দেখ তখন স্ট্রিং এ কাজ করছি, দেখ অল টিচার,
ঠিক আছে, এইভাবে হচ্ছে দুটো স্ট্রিংকে তুই রিপ্লেস করাতে পারবি, ম্যাচ করাতে পারবি। এখানে স্ট্রিং ফাংশনগুলো দেয়া আছে এরকম ভাবে। এটা হচ্ছে টু আপার কেস, তাহলে এই যে টু আপার কেস, এখানে কিন্তু কেস সেন্সিটিভ। টু আপার কেস যখন লিখবি এখানে পুরোটাই একদম প্রপারলি ইয়ে করে লিখবি। ধর এখানে লিখলাম y ডট টু লোয়ার কেস টু আপার কেস, এটা যেমন আছে সেরামই। যেটা ইউ আছে সেটা ইউ, যেটা ইয়ে আছে সেটা, যেখানে যেটা আছে সেখানে সেটা পড়বে। আর দেখ সব কটা আপার কেস হয়ে গেছে। দেখ রিপ্লেসটাও হচ্ছে, আপার কেসটাও হচ্ছে। অর্থাৎ আমি মাল্টিপল ফাংশনকে একসঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে টু লোয়ার কেস, স্মলে করার জন্য টু লোয়ার কেস। আর একটা হচ্ছে কনক্যাট। এইখানে কনক্যাটটা হচ্ছে কি, কনক্যাট অ্যাকচুয়াল কি করে, দুটো বা তার বেশি স্ট্রিংকে একসঙ্গে কানেক্ট করে। এটা কিভাবে দিবি, এখানে ধর var a equals to এটা, var b equals to, সাপোজ ধর রিকোয়েস্ট অল faculty member faculty team, এটা লেখা আছে আমার এখানে। ও এবার এখানে দেখ var y ইকুয়ালস টু, আমরা এরম ভাবে দিতে পারি কি রে ভাই, এদের কি কাজ সাতজন মেসেজ হবে না নাকি, বিরক্তিকর। দেখ এসছে, আমি এইটাকেই অন্যভাবে লিখতে পারি, এই সেম জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। a দাঁড়াও এক মিনিট, a ডট concat b, তাহলে দেখ আমার দুখানা কিন্তু পরপর জয়েন হয়েছে এ আর বিটা, তাহলে সিটাকে কিভাবে জয়েন করবি, দুটো তো না হয় ওখানে হলো, তাহলে সিটাকে হ্যাঁ বল। y এর সাথে স্যার কনকেট সি করে দিলেও হবে। সি করে দিলেই হবে, ওইটা না করে এখানে বি এর পাশে কমা দিয়ে সি লিখে দে, ওটা করলো। আমি এটাই করছিলাম। তাহলেই হয়ে যায়। অর্থাৎ আমার এখানে যতগুলো স্ট্রিং থাকবে প্রথমটার সঙ্গে কনক্যাট করে পরপর সব কটাকে সাজিয়ে দিলে সেই মতো ওটা জয়েন হয়ে যাবে। আমি যদি সিটাকে এখানে আগে দিই সি কমা বি, তাহলে কিন্তু দেখ লেখাটা কিন্তু ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু লেখাটা ঘুরে গেল। দেখ রিকোয়েস্ট অল টু জয়েন দিস গ্রুপ বলে এরকম পুরো লেখাটা ঘুরে, অর্থাৎ এইখানে আমরা এইভাবে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করা হয়। এবার এই কনক্যাটটা আমাদের ইউজ কম হয়, এক মিনিট।
তারিখ 12 তারিখ তো ওরা অনেক সময় 14-15 তারিখেও পাঠায়, ওই জন্য তারপরে চেক করি না মেল করি দিয়ে দেয় দিয়ে দেয় 15 তারিখে দিয়ে হ্যাঁ আমি যখন ঢুকেছিলাম আমাকে বলেছিল 1,500 টাকা, আমি যখন ঢুকেছিলাম আমাকে বলেছিল 1,500 টাকা, দু মাস দিয়ে হাফ করে দিয়েছি। ওকে, তো এইগুলো হচ্ছে স্ট্রিং ফাংশন, ঠিক আছে। এর পরেরগুলো ম্যাথামেটিক্স ফাংশন আছে, ম্যাথের যেগুলো হয়, ম্যাথ ফাংশন যেগুলো হয় এগুলো হবে। এরপর সবই ফাংশনের উপর রিলেটেড, তো এগুলো দেখাবো আস্তে আস্তে। তারপরে তোদের বোধহয় ইয়েটা আছে, ডম অবজেক্টটা আছে, ডম আর বমটা আছে, তারপরেতে তোর অ্যারে আছে, তারপর আমরা যে কোয়ারি স্টার্ট করব। যে কোয়ারি কে কে জানিস রে অলরেডি? ও আমি জানি কিন্তু। সোমেন জানিস যে কোয়ারি? হ্যাঁ স্যার, কিন্তু প্র্যাকটিসটা তোমার নেই, মানে জান ঠান্ডাটা জান। আচ্ছা, বাকিরা নবদ্বীপ বা আকাশ, আবু, তোরা? স্যার নতুন। একদম নতুন। যে কোয়ারিটা তাহলে একটু টাইম ইয়ে করবো আমি, কারণ বুস্টআপে অত টাইম লাগবে না, বুস্টআপটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোয়ারিটা তাহলে একটু ইয়ে দিয়ে দেবো। যে কোয়ারি ইউজ করলে জাভাস্ক্রিপ্টটা লাগবে না। না, যে কোয়ারি ইউজ করলে জাভাস্ক্রিপ্ট আর লাগবে না, এবং যে কোয়ারি ইউজ করলে জাভাস্ক্রিপ্টের থেকে অনেক ফাস্ট স্যার হবে। কি কি বলবেন ম্যাডাম? যে কোয়ারি, যে কোয়ারি স্যার হয় যে কারণে জাভাস্ক্রিপ্ট, তাই দুটোর মধ্যে একটা জানলেই হবে। না, জাভাস্ক্রিপ্টটা জানতে হবে, তার কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টটা মানে যে কোয়ারি করলে তো জাভাস্ক্রিপ্ট আর ইউজ করতে হয় না। তার কারণ হচ্ছে যে কোয়ারি হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই তো লাইব্রেরি ফাইল ইউজ করে, ঠিক আছে। তো সেখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কাজটা করতে গিয়ে তো প্রবলেম হচ্ছে বা অনেক প্রচুর কোড লিখতে হচ্ছে, সেটা যে কোয়ারিতে খুব ফাস্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওরা আলটিমেটলি জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটাকেই ইউজ করে, কিন্তু জাভাস্ক্রিপ্টে যেভাবে তুই লিখছিস সেম সেম ফাংশন সেম কনসেপ্ট ওখান থেকে ইউজ করে, বাট তোর অনেক শর্টে কাজ করে, কারণ তোর জাভাস্ক্রিপ্ট দিয়ে লাইব্রেরিটাতে মানে প্রি ডিফাইন প্রচুর ফাংশন থাকে, তোকে জাস্ট সেই ফাংশনগুলো টেনে টেনে কাজ করতে হয় ওখানে। বাট কনস্ট্রাকশনটা একদম যে কোয়ারি এই তো জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে, যেমন জাভাস্ক্রিপ্টে যে যে মেথডে জাভাস্ক্রিপ্টে কাজ করি সেম মেথডগুলো যে কোয়ারিতে কাজ হয়। তবে জাভাস্ক্রিপ্ট শেখাটা সবচেয়ে ভালো, তার কারণ হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টটা যদি ঠিকঠাক শিখতে পারিস তাহলে পরে গিয়ে তোর অ্যাঙ্গুলার বল, রিয়াক্ট বল, ভিউ বল এগুলো শিখতে খুব একটা প্রবলেম হবে না, কারণ এগুলো সব হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে চলছে। তো স্যার, টাইপস্ক্রিপ্ট বল প্রত্যেকটা। স্যার আমি রিয়াক্টটা জানি, ওই আগের স্যার ওয়েব পেজটা রিয়াক্ট দিয়ে বানাবো, ওই ডাইনামিকটা স্যার। হ্যাঁ বানা, অসুবিধা নেই। আচ্ছা। রিয়াক্ট জানলে তো ভালো, তুই যখন ইয়ে করবি সিবি করবি না, হ্যাঁ স্যার। ওখানে তোর রিয়াক্ট বা যে যে টেকনোলজিগুলো জানিস সেগুলো ওখানে লিখে দিবি, কারণ আমাদের এখানে প্লেসমেন্টে কিছু কিছু ওপেনিং আছে, যে ওপেনিংগুলো ধর হাই এন্ড, যেখানে আমরা সবাইকে পাঠাতে পারি না, যেহেতু আমাদের এখানে কোর্সে তো রিয়াক্ট নেই, তো আমি সেগুলোকে পাঠাতে পারি না। সেক্ষেত্রে যদি কারুর এক্সট্রা নলেজ থাকে সেক্ষেত্রে তাকে ওখানে তোর ইয়ে করা হয়, সেন্ড করা হয় ওইগুলোতে, কারণ ওই যে জবগুলো আছে রিয়াক্ট ফ্রিয়াক্ট বল, সেখানে স্যালারিও অনেক বেশি, তোর কোম্পানিটাও অনেক বেটার কোম্পানি। হ্যাঁ স্যার, দেখছিলাম মানে রিয়েক্টের চাহিদাটা এখন প্রচুর লাগছে। এখন রিয়াক্টের বিশাল চাহিদা, কারণ অ্যাঙ্গুলার মাঝে খুব উঠেছিল, উঠে স্যার ডাউন হয়ে গেছে অ্যাঙ্গুলারটা অ্যাঙ্গুলার। রিয়েক্টের থেকে টাফ স্যার, অ্যাঙ্গুলারটা স্যার জাভাস্ক্রিপ্ট নয়, ওই টাইপস্ক্রিপ্ট বেস। টাইপস্ক্রিপ্টের ওটা অ্যাঙ্গুলার। আমরা যখন কাজ করতাম 2017-18-এ, তখন তোর অ্যাঙ্গুলার আমরা তুলেছিলাম কাজ করার জন্য, দুটো প্রজেক্টের উপর কাজ করা হয়েছিল, ব্যাস ওইটুকুনি। তারপর তো এখন স্যার ওগুলো অ্যাঙ্গুলার কি কাজে আপডেট লাগে? হয়েছে। হ্যাঁ
মানে রিয়াক্ট বা অ্যাঙ্গুলার ওগুলো কি কাজে লাগে? এগুলো সব হচ্ছে এক একটা তোর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো তোর ওই ফুল স্ট্যাকের যে ইয়েটা হয় না পার্টটা, ফুল স্ট্যাক পার্টটা ওইগুলো দিয়ে করা হয়। মানে ওই ফুল স্ট্যাক ডেভেলপার? হ্যাঁ, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যেটা, সেটা তোর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট তো তোর ডাইরেক্ট তো ব্যাকএন্ডের সঙ্গে কানেক্ট করতে পারে না কোনোদিনই, তো তার জন্য তো থার্ড পার্টি লাগে। তো আমরা থার্ড পার্টি হিসেবে ইউজ করতাম, আইদার অ্যাজাক্স ইউজ করা হতো অথবা তোর পিএইচপি ইউজ করা হতো। পিএইচপি ইন্টারফেসে তোর ডেটাগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে সেন্ড হতো, ওখান থেকে তুলে পিএইচপি ভ্যালুগুলোকে তুলে ডেটাবেসে সেন্ড করতো। এই হিসেবে এইভাবে তোর ওখানে কাজটা হতো। তো এখন আর তো রিয়াক্টটাও সেম আর কি? রিয়েক্টের স্যার রাউটিং পার্টটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ওই পার্টটা বেস্ট। হ্যাঁ, কোনটা? রিয়েক্টের স্যার ওই সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন মানে আলাদা আলাদা করে যে মানে হ্যাঁ, কন্টেন্ট। অ্যাকচুয়াল রিয়াক্ট ফিয়াক্টগুলো এসছে মেনলি অ্যাপগুলোর জন্য, জানিস তো, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। অ্যাপ বা তোর অনলাইন সিস্টেম যেগুলো ডেভেলপ হচ্ছে ওইগুলোর জন্য, ওইগুলোতেই ইউটিলাইজেশন বেশি। নর্মাল ওয়েব পেজে কিন্তু খুব একটা ইউটিলাইজেশন নেই। নর্মাল যেগুলো এমনি পাতিস, এমনি তুই ইয়ে দেখছিস, ওইগুলোতে অতটা তোর ইউটিলাইজেশন নেই। নর্মালে দেখলাম তো ওইগুলো জাস্ট ওই ডম অ্যানিমেশনে আর ওই তো দু ডমের চারটে সঙ্গে করে কাজ যেগুলো থাকে। জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ওরকমই, হ্যাঁ ডমের সঙ্গে কাজ করে ওগুলো। বাট আসল মেন যেগুলো কাজ হচ্ছে ওইগুলোর, তোর মেন হচ্ছে অ্যাপে, অ্যাপে কাজগুলো খুব ভালো হয় ওটাতে। ওগুলোর ভ্যালু আছে, রিয়াক্টের ভ্যালু আছে, ভিউয়ের ভ্যালু আছে। আমার একটা স্টুডেন্ট আছে, ও রিয়াক্টে কাজ শিখেছিল, কাজ শিখে এখন উড়িষ্যাতে পোস্টেড, উড়িষ্যাতে ইয়ে করে, প্রচুর টাকা স্যালারি দেয়। আপনি যেসব নাম বলছেন ওগুলো কোনোদিন শুনিনি। কোনগুলো? রিয়াক্ট, ভিউএল এগুলো। এগুলো তো তোর তো এইগুলোই এইগুলোই তো এখন মানে আপডেটেড, সবচাইতে হাইপ এখন এইগুলোতে। কলকাতার মার্কেটে এখনো পর্যন্ত পিএইচপি ওয়ার্ডপ্রেসের ভালো ডিমান্ড আছে, স্টিল এখনো মানে যথেষ্ট ভালো ডিমান্ড আছে। অনেক কোম্পানি আছে যারা পিএইচপি ওয়ার্ডপ্রেস লারাভেল এইগুলোর ওপর কাজ করে। আর তারপরেতে হচ্ছে তোর রিয়াক্টে, এখানে কলকাতায় অ্যাঙ্গুলারে সেরকম কোনো কাজ নেই। এখন রিসেন্ট পাইথনটা উঠছে, জাভার সেইভাবে কিন্তু ডিমান্ড নেই কলকাতায়, পাইথনটার আছে। কিন্তু ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর সাইডে গেলে তুই মোটামুটি সব পাবি, ওর তো হাব পুরো। বাট অ্যাডভাইস করবো একটাই, যদি কারুর বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে, ফার্স্টই বাইরে যাস না ফ্রেশার হিসেবে, তাহলে প্রচণ্ড প্রবলেমে পড়বি। স্যার বাইরে বলতে কোথায়? বাইরে বলতে ধর ব্যাঙ্গালোর হতে পারে, তোর পুনে হতে পারে, দিল্লি হতে পারে। না স্যার, বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স আমি আমাদের ভাবলাম বিদেশ। ফ্রেশার হিসেবে গেলে কিন্তু খুব খুব বাজে খুব চাপ। এক্সপিরিয়েন্স হ্যাঁ হবে, স্যার, খুব চাপ। খুব চাপের। ওরা যে স্যালারিটা দেয় ওখানে ফ্রেশার হিসেবে গিয়ে, না তুই, ব্যাঙ্গালোরে তো ফার্স্ট ফ্রেশার স্যালারিতে ঠিকানোই যাবে। না ওখানে তুই সার্ভাইভই করতে পারবি না। ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর বল, পুনে, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, তোর চেন্নাই, এদিকে তোর কি স্যার বলে ব্যাঙ্গালোর নয়ডা। গেলে এমনিতে ব্যাঙ্গালোরের ওই সিটির জন্য একটা এক্সট্রা টাকা দেয়, কিন্তু ওতে সার্ভাইভ করা ওতে চাপ আছে। হয় না ওতে, ওইটুকুতে হয় না। কারণ আমরা আমরা যে ফুড হ্যাবিটে বা যে ইয়েতে অভ্যস্ত, সেই অনুযায়ী যদি মেনটেন করতে যাস না, পাগল হয়ে যাবে। আইদার লোকাল ফুডে চলে যেতে হবে, যদি সহ্য হয়ে যায় খুব ভালো লোকাল ফুড, তা না হলে খুব চাপ আছে। প্রচুর চাপ স্যার। আমার কিছু বন্ধু ছিল সব ঘুরে পালিয়েছে। আমি চেন্নাইয়ে তোর দিন 15-র জন্য ছিলাম, ওখানে গিয়ে তখনই আমি গিয়ে বুঝে গেছি লোকাল ফুড হলে ঠিক আছে, মানে ওদের তাও লোকাল ফুডে সহ্য করা যায় না। মানে ওখানে গরমের সময় যে টেম্পারেচারটা পড়ে না, তার ওই সময় যদি তুই ওদের না স্যার, লোকাল আমি ফুড। ব্যাঙ্গালোরে ছিলাম। হ্যাঁ বল। ব্যাঙ্গালোরে ছিলাম। আমাদের মতো ওয়েদার, কিন্তু সবসময় বসন্তকাল হতো। ভালো জায়গা কিন্তু ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর তো খুব ভালো জায়গা, ব্যাঙ্গালোর ওয়েদার হিসেবে খুব ভালো জায়গা, কিন্তু ওখানকার মানে কস্টিংটা দেখ। কস্টিং স্যার, খাওয়া দাওয়া অত হ্যাঁ স্যার। পোষায় না।
প্রচুর কস্টিং ওখানে। আমার স্কুল আছে, চাপ নেই। বেস্ট হচ্ছে তোমার কলকাতাতে কস্ট অফ লিভিং কম, অতএব স্টার্টিংটা কলকাতা থেকে করো কম স্যালারিতে করে, একটু 2 বছর 3 বছর এক্সপিরিয়েন্স করে নাও, নিজেকে তৈরি করে নাও টেকনোলজিগুলো, এইবারেতে তারপর তুমি ওখানে যাও। এবার 2-3 বছরে তুই এখানে যদি স্যালারিটা মোটামুটি 30-এর কাছাকাছি নিয়ে যেতে পারিস, ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে তুই একটা মানে ভালো স্যালারিতে গিয়ে জয়েন করতে পারবি। কিন্তু স্যার কোর্স লাগবে তো ওই বিসিএ বা বিটেক এইসব। হ্যাঁ, বলছি বিসিএ বা বিটেক এগুলোর তো কোর্স বাট লাগবে। সব জায়গায় লাগে না। কে বলেছে সব জায়গায় লাগে? এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন আর ইয়েটা লাগে না, অত লাগে না সব জায়গায়। এইবার তুই যদি ভাবিস যে আমি কোর্স করব, তুই তো মানে এখন তো অনেক ইনস্টিটিউট হয়ে গেছে, সেখান থেকে তুই চাকরি করতে করতে তুই ওই ডিগ্রিগুলোকেও ইয়ে করে নিতে পারবি, কমপ্লিট করে নিতে পারবি। সে তো অনেকেই করে, জবে ঢুকে জব করতে করতে পাশে তোর উইকেন্ডে, তখন তো এবার আইটিতে ঢুকলে তো তোর মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিতেই তোর উইকেন্ডে ছুটি থাকে, শনি রবি। তো সেই দুটো দিন তোরা এবার বুঝতে পারছিস। ইগনোতে, হ্যাঁ, বলছি ইগনোতে ওপেনে হয় তো বিসিএ। হ্যাঁ হয় ওগুলো। ইগনুতে আছে, সাউথে গেলে আন্নামালাই আছে, খুব ভালো ইয়ে, আন্নামালাই ইউনিভার্সিটি খুব ভালো, ইগনুর থেকে ভালো আন্নামালাই ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে। ইগনো সেন্ট্রালের আছে ওটা। হ্যাঁ, বলছি ইগনোটা তো সেন্ট্রালে না? হ্যাঁ তোর ইয়েও তো তাই, আন্নামালাইও তাই, আন্নামালাইও তো সেন্ট্রালে, ও তো আন্দামালা। সাউথ ইউনিভার্সিটি তো ওটা। ও, তোর ইয়ের ভ্যালু, আন্নামালাই ইউনিভার্সিটির ভ্যালু কিন্তু তোর ইয়ের থেকে বেশি, ইগনু বা আমাদের ইয়ের কি বলে নেতাজি ওপেন ইউনিভার্সিটি, ওদের থেকে কিন্তু আন্নামালাই র্যাঙ্কিং ওপরে। নেতাজি তো টেকনোলজি শেখায় না। না, ওটা তো ফালতু। ওইগুলো কমপ্লিট করে নিবি, তোর ইয়ে করতে কোর্স করতে করতে কমপ্লিট করে নিবি, তাহলে কি হয় জিনিসগুলো